পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং টিয়ার সেলে আজ দিনভর রাজধানীর শাহবাগ এলাকা উত্তাল ছিল। এই ঘটনায় বেশ কজন আন্দোলনকারী তারা আহত হয়েছেন, তবে পুলিশ বলছে নিয়ম মেনে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক নির্বাচনের দিন পাঁচেক আগেই রাজধানীর এই অস্থিরতা বা উত্তেজনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চ তারা এখনো সড়কে রয়েছে। কি চলছে, কি ঘটছে সবকিছু জানবো, দর্শক আপনাদেরকেও জানাবো। তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। দিনভর এই ঘটনাবহুল দিনের সব ঘটনা আদপান্ত জানতে আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির মাসুদ। মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। আজকে সারাদিন ব্যাপী উত্তেজনা ছিল এবং এখন পর্যন্ত উত্তেজনা চলছে। আপনি তো আজকে সারাদিন খবরে চোখ রেখেছেন। কি কি ঘটনা আপনার কাছে তথ্য রয়েছে এবং সকাল থেকে কি আসলে সূত্রপাতটা কিভাবে হয়েছিল ঘটনা? মূলত ঘটনাটি গতকাল রাত থেকেই শুরু হয়েছে। আমরা যেটি জানি যে শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত যারা সরাসরি হত্যার সঙ্গে যুক্ত তারা কিন্তু কেউ গ্রেফতার হয়নি। এ নিয়ে আসলে তার যে ইনকিলাব মঞ্চটি রয়েছে তারা একটি দাবি তুলেছে যে জাতিসংঘের অধীনে গিয়েই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা তদন্ত করতে হবে এবং যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে। এ নিয়ে তারা, আমরা এই প্রথমে কিন্তু দেখেছি যে শহীদ ওসমান বিন হাদির যিনি স্ত্রী রয়েছেন তিনি যমুনার সামনে অবস্থান নেন। সেই যমুনার সামনে তিনি গতকাল রাতে দীর্ঘ সময় ছিলেন। আজকে সকাল থেকেও আসলে ইনকিলাব মঞ্চ সেই যমুনার সামনে যাওয়ার চেষ্টা করে। ফলশ্রুতিতে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেই মোড়ে পুলিশের লম্বা ব্যারিকেড, এর পাশাপাশি কাকরাইল মোড়েও ব্যারিকেড ছিল। তো আসলে সকাল থেকে এটি যখন চলছিল এর মাঝখানে আরেকটি ঘটনা ঘটেছে, যারা আসলে সরকারি চাকরিতে পে স্কেলে যে সর্বশেষ ঘোষণাটা এসেছে সেটি কিন্তু অনেকটা স্থগিত হয়ে পড়েছে। এই কারণেই তারাও সেখানে গিয়ে অবস্থান নেয়। এই যে যে দুই পক্ষের অবস্থান, সেই অবস্থান থেকে আমরা দেখেছি যে সারাদিন ব্যাপী তারা এই যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এই স্থানটিকে 144 ধারা জারি করা আছে, কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা আছে, একদমই নিষিদ্ধ করা আছে, কেউই যেতে পারবে না। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কড়া অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি ডিএমপি কমিশনার তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। বেলা 11টার দিকে আসলে উপস্থিতি বাড়তে শুরু করলো এবং পুলিশের সঙ্গে ব্যারিকেড ভেঙে যমুনা যাওয়ার চেষ্টা করলো। সেখানে কিন্তু পুলিশ প্রথমে জলকামান নিক্ষেপ করে, এরপর আমরা দেখেছি যে ইট পাটকেল ছোড়াছুড়ি পুলিশ এবং যারা আন্দোলনকারীরা ছিল, বিশেষ করে এখানে ইনকিলাব মঞ্চ এবং যারা পে স্কেলের দাবিতে আন্দোলন করছিল, দুই পক্ষই কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া লিপ্ত হয়েছিল এবং প্রায় ঘন্টা খানেক পর আমরা দেখেছি সেখান থেকে আন্দোলনকারীরা পিছু হটে এবং শাহবাগে গিয়ে অবস্থান নেয়। সেই শাহবাগ অবস্থান থেকে এরপর যেটি আসলে ঘটেছে যে শাহবাগ অবস্থান থেকে আবারও তারা একত্রিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে যিনি জিএস সালাউদ্দিন আম্মার, তিনিও সেখানে যুক্ত হন এবং সাধারণ মানুষের উপস্থিতি সেখানে বাড়তে থাকে। যেহেতু ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার আসলে সারা দেশব্যাপী মানুষ চাচ্ছে, সেখানে তাদের উপস্থিতি বাড়তে থাকে। সেই সময়টাতেও আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানেও তারা একভাবেই দাঁড়িয়েছেন। তারা যেটি বলেছেন যে কোনোভাবেই তারা আইনকে ভঙ্গ করার যে চেষ্টা সেটি তারা করতে দেবেন না। এবং আমরা দেখি যে শাহবাগে যিনি ডিসি আছেন মাসুদ, তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু তিনি আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফায় কথা বলার চেষ্টা করেছেন। তো ইনকিলাব মঞ্চের যেটি দাবি যে তাদের যেই নেতা ছিলেন শহীদ ওসমান বিন হাদি, তার যে হত্যাকাণ্ড ঘটেছে, যেই মাসুদ করিম তারা ভারতে অবস্থান করছে, তাদেরকে বাংলাদেশে এনে বিচারের যে ব্যবস্থা সেটি করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। আবারও আমরা কয়েকদিন যাবত যেটি দেখেছি যে তারা আন্দোলনটি কিছুটা স্থিমিত হয়ে গেল, আজকে কিন্তু হঠাৎ করেই অনেক বেশি উত্তাল হয়ে পড়েছিল এবং এখনো তারা কয়েক দফায়, আমি যদি বলি যে 4-5 দফায় পুলিশ এবং ইনকিলাব মঞ্চে যারা আছেন তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেই জায়গা থেকে তারা এখনো আসলে সটক আছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে পুলিশ ধাওয়া দিতে 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 তারা এখন বাংলা মোটর থেকে কারণ বাজারের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে সকাল থেকে ইনকিলাব মঞ্চ এবং পে স্কেলের যে বিষয়টি, সেটি যদি বলি যে সরকার কিছুদিন আগে, কয়েকদিন আগে পে স্কেল ঘোষণা করে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন 70% কারো 60% বৃদ্ধির যে বিষয়টি, সেটি প্রথম দিকে অনেকটা নিশ্চয়তা দেওয়া হলো। এই সরকারের আমলে কিন্তু আর সেটি সম্ভব হবে না এমন আশ্বাস, এমন আমরা আলোচনা শুনতে পাচ্ছি। তো এই জায়গা থেকে আসলে তারা আজকে শাহবাগে এসেছিলেন। শাহবাগ থেকে তারা শুরুতেই ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যেটি যমুনা রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয় এবং
তাদের উপর জলকামান নিক্ষেপ করবে, সাউন্ড গ্রেনেডের ঘটনা ঘটেছে। মাসুদ, আমরা যেটা জানছি যে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে তারা কিন্তু জানিয়েছে যে সেখানে ইনকিলাব মঞ্চের একজন সদস্য সচিব জাবের তিনি আহত হয়েছেন, গুলিবিদ্ধের কথা বলা হয়েছে। একই সঙ্গে ডাকসু নেত্রী ঝুমা তিনি আহত হয়েছেন, বেশ কয়েকজন নেতা কর্মী তারা আহত হয়েছেন, তারা দাবি করেছেন। কিন্তু পুলিশ বলছে যে আসলে কেউ, তারা, আমি কোট আনকোট করছি, পুলিশ বলছে, ডিএমপি বলছে যে সামান্য আহত হয়েছে কোট আনকোট, এবং তারা বলছেন তারা নিয়ম মেনেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আসলে ঘটনাটা সত্যটা কি, মানে কি ঘটেছিল সেখানে, আসলে কি এরকম ঘটেছিল কিনা? না, এটি মূলত আমি যদি বলি যে সকাল থেকেই যেহেতু উত্তেজনা সেখানে আছে, সেই জায়গা থেকে পুলিশ আসলে প্রথম থেকেই চেষ্টা করছিলেন যে আন্দোলনকারী যারা আছেন তাদেরকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরে যাওয়ার জন্য তারা বারবার অনুরোধ করেছেন, তারা আলোচনাও করেছেন, কিন্তু আসলে আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু একদম এক কথায় ছিলেন যে ওসমান হাদি হত্যার যেই আসামি যারা আছে তাদেরকে দ্রুত বিচার এবং জাতিসংঘের মাধ্যমে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার দিকে তারা ইশারা করেছেন। সেই জায়গা থেকে বেলা 11টার সময় যখন প্রথম সংঘর্ষটি হয়, অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া হয়, সেখানে কিন্তু বেশ কয়েকজন যারা পে স্কেলের দাবিতে ছিলেন তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়, সেখানেও কয়েকজন আহত হয়েছেন। এরপর আসলে যেটি দুপুর 1:30 নাগাদ, 1:30 থেকে 1:45 নাগাদ, সেই সময়টাতে কিন্তু আমরা দেখেছি যে আবারও সংঘর্ষ জড়ায়। সেখানে ইনকিলাব মঞ্চের যেই জাবের, ঝুমা, এছাড়াও আরো অনেকেই ছিলেন, তারা আহত হয়েছেন। কিন্তু হঠাৎ করে একটি খবর ছড়িয়ে পড়ে যে গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে তাদেরকে পা দিয়ে মারানো হয়েছে এরকম দাবিও তারা করেছেন। এবং তারা যেটি বলেছেন যে কাঁচা গুলি লেগেছে, অর্থাৎ যেটি লাগলে বা মৃত্যু নিশ্চিত এমন গুলি, কিন্তু সেটি আসলে ঘটেনি। তার পায়ে 2টি জায়গায় আমরা ভিডিও দেখেছি, ছবি দেখেছি, যেখানে আসলে আমরা দেখতে পেরেছি যে ক্ষতের চিহ্নটি আমরা স্পষ্টই দেখেছি, কিন্তু আসলে সেটি গুলি কিনা ইতিমধ্যে নিশ্চিত করা যায়নি। প্রধান উপদেষ্টার দুঃখিত জুলাই যেই শহীদ পরিবারের একজন শ্রাবন্তী, তিনি যেটি ফেসবুকে জানিয়েছেন যে জাবেরের যে গুলি লাগার বিষয়টি সেটি আসলে সত্য নয়, তবে তিনি আহত হয়েছেন এটি নিশ্চিত করেছে। এবং ঝুমাকে আমরা যেটি দেখেছি যে ঝুমা আসলে কিছুটা আহত হয়েছেন এমনটি তার ছবিতে দেখা গিয়েছে। তিনি যখন ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ পার হয়ে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিলেন, সেখানে কিন্তু আমরা সেটি দেখেছি। এর বাইরে যদি বলি যে পে স্কেলে যারা ছিলেন তারাও এখনো আছেন, তারা ইনকিলাব মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হাদি হত্যার বিচারের যে দাবি সেটি তারা করছে। ইন্টারকন্টিনেন্টালের সামনে এখন উত্তেজনা বিরাজ করছে। ইন্টারকন্টিনেন্টালের সামনে অনেকটা বলা যায় না, তারা অনেকটা বাংলা মোটরে চলে গেছে এবং বাংলা মোটরের দিকে তাদের অবস্থানটি বেশি। যেটা ইনকিলাব মঞ্চ থেকে বলা হচ্ছে যে তারা গুলিবিদ্ধর কথা দাবি করা হয়েছে, পুলিশ বলছে যে তারা কোনো প্রকার আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। তাহলে তারা বলছেন যে অনেকে তারা এখন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন, এটি কতটা মানে সত্যতা রয়েছে? আমরা আজকে একটি বিষয় লক্ষ্য করেছি যে পুলিশটা কিছুটা উদ্ধত আচরণ করেছে। আমরা দেখেছি আমাদের একজন সহকর্মী যুগান্তরে চাকরি করেন, তাকে কিন্তু পুলিশ একদম অন ক্যামেরায় তাকে প্রহার করেছে, তাকে লাঠিপেটা করেছে, সেটি দেখেছি। কিন্তু গুলির যে বিষয়টি সেটি এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না, কেননা আমরা কোনো সংবাদেও এমনটি দেখিনি। তবে টিয়ার শেল, দুঃখিত, সাউন্ড গ্রেনেডের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটা নিশ্চিত। তারা সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা সেটি তারা করেছে। সেটি তারা বলছে যে নিয়ম মেনেই তাদেরকে, নিয়ম মাফিক তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। এটি গেল ইনকিলাব মঞ্চের বিষয়। ইনকিলাব মঞ্চ তাহলে এখনো তারা সড়কে রয়েছেন, যেহেতু আমরা জানি যে গতকাল রাত থেকে তারা কিন্তু যমুনার সামনে অবস্থান করছিল, তাহলে আজকে রাতেও তারা এখনো সড়কে অবস্থান করছেন হাদি হত্যার বিচারের দাবিতে, তাই তো? আর এদিকে পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরও কিন্তু অনেকে আহত হয়েছেন আজকে। তাদের উপর জল কামান নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। সেখানে আসলে কি ঘটেছিল? সেখানে আমি শুরুতে যেটি আপনাকে বলেছি যে তারা আসলে যে বেতন ভাতা সেটি বৃদ্ধি সরকারের পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সেই আশ্বাসটি কিছুটা পিছুটা হয়েছে। অর্থাৎ এই সরকার আমলে সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। যে সংশয়ের কারণে তারা আজকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করেছে এবং সেখানে প্রথম দিকে পুলিশ তাদেরকে যেই ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে সেখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং কয়েক দফা আলোচনাও করেন তাদের সঙ্গে, যারা নেতৃত্বস্থানীয় আছেন তাদের সঙ্গে আলোচনা করেন, কিন্তু সেই আলোচনা আসলে সমাধানটি আসেনি, যার ফলে আমরা দেখেছি যে পরবর্তীতে জল কামান নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এখনো কি আছেন তারা সড়কে, নাকি তারা সরে গেছেন? এখন সরে গেছেন। মাসুদ, এই যে সারাদিন ব্যাপী যে উত্তেজনা, দিনভর উত্তেজনা ছিল শাহবাগ এলাকায় বা যমুনার চারপাশে ঘিরে যে উত্তেজনা, জনমন ঠিক নির্বাচনে 5 দিন আর বাকি রয়েছে, দিন 5 বাকি রয়েছে, এর মধ্যেই এ ধরনের উত্তেজনা বা দিন যে একটা উত্তেজনা তৈরি হয়েছে দিনব্যাপী, আর সেটি কি জনমনে উদ্বেগ তৈরি করেছে কিনা? সাধারণ মানুষ কি বলছে আসলে?
আহ, অনেকটা আমি আসলে আপনাকে একটি বিষয় বলি যে আজকে যখন আমি আমার বাসা থেকে বের হয়েছি ঠিক সেই মুহূর্তে কয়েকজন আলোচনা করছিল যে এই তো নির্বাচন হয়তো বা বন্ধ হয়ে গেল। নির্বাচন পিছাবে কিনা এই ধরনের এই কথা ধরনের কিন্তু শোনা যাচ্ছে, মানুষের মধ্যে একটি আলোচনা, যেহেতু সকাল থেকে এই শাহবাগ এলাকাটি বন্ধ, উত্তাপ ছড়িয়ে তারা আসলে পড়েছিল। যেতেও পারছে না কোনো জায়গায়। একজন এক জায়গায় যাওয়ার যে সড়কটি শাহবাগের মূল সড়ক বলা যায় যে এই সড়ক হয়ে অনেক জায়গায় যেতে হয়, সেই সড়কটি বন্ধ। পাশাপাশি নির্বাচনের আর মাত্র 5 দিন, অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঠিক এর আগে যে ঘটনাটি ঘটেছে সেটি কিছুটা উদ্বেগের তৈরি করেছে, তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 12 তারিখেই তারা নির্বাচন করবে, এবং আইন উপদেষ্টা গতকালকে কিন্তু সচিবালয়ে একটি ব্রিফিংও বলেছেন যে নির্বাচন 12 তারিখে শেষ হলে 17 থেকে 18 তারিখের মধ্যে, এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনিও বলেছেন যে 17 থেকে 18 তারিখের মধ্যে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে। তবে জনমনে কিছুটা উদ্বেগের তৈরি হয়েছে। আমি মনে করছি যে সেটি নির্বাচনকে বিলম্বিত করবে না, নির্বাচন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এবং তবে যেটি বিষয় যে শহীদ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারে এই সরকারের যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাপনাগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চ বলছে যে কেন তার হত্যার যেই খুনি তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন, এবং কেন ভারত থেকে তাকে বাংলাদেশে আনা, যেহেতু আমাদের বন্দি পরিবর্তন চুক্তি যেটি আছে ভারতের সঙ্গে, সেটি কিন্তু প্রয়োগ করলে সেটি সম্ভব ছিল। তো সেই জায়গা থেকে আসলে তারা প্রশ্ন করছেন। মাসুদ, এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মেয়াদ আর মাত্র কয়েকদিন রয়েছে, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা যেটা গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কিন্তু পরিষ্কার করেছেন যে নির্বাচনের পরপরই ক্ষমতা হস্তান্তর, মানে নির্বাচিত সরকারের হাতে তারা দিন কয়েক মধ্যেই তারা ক্ষমতা হস্তান্তর করবে। তো ঠিক এইরকম একটি সময়ে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এখন আন্দোলন করছেন যমুনার আশেপাশের এলাকায়। তো এটি আসলে অনেকেই বলছেন যে এটি কতটুকু যুক্তিসঙ্গত, এখন কি সরকারের হাতে সময় রয়েছে তাদের দাবি দাওয়া মেনে নেবার মতো? সরকারের হাতে তো শেষ সময় পর্যন্ত, অর্থাৎ আগামী 12 তারিখে নির্বাচন করার আগ পর্যন্তই তাদের হাতে সেই সক্ষমতা বা সেই ক্ষমতাটুকু আছে। তারা আজকে যে আন্দোলনটি নেমেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে সালাউদ্দিন আম্মার আসার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখেছি। আশপাশে যারা আছেন তারাও এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তো এই আন্দোলনে যুক্ত হওয়ার যে বিষয়টি সেটি আসলে অনেকটা বলা যায় প্রাসঙ্গিক, কেননা শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর কিন্তু সারা দেশ উত্তাল হয়ে পড়েছিল, যেহেতু তার যে খুনের হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল এবং এখনো রয়েছে সেটি। তো সেই জায়গা থেকে তাদের যে উপস্থিতি সেটি আমি তেমন খারাপভাবে দিচ্ছি না। তাদের উপস্থিতি আমি বলি যে অনেকটা যৌক্তিক, তবে তারা যে বিচার পায়নি সেটি নিয়ে এই আর মাত্র 5 দিন আগে যে উপস্থিতি সেটি আসলে কতটুকু কাম্য সেটি আসলে বোঝা যাচ্ছে। কেননা তারা যে আন্দোলনটি করে আসছে সেই আন্দোলনটি অনেকটা স্তীমিত হয়ে গিয়েছিল। সাধারণের মনেও একটি প্রশ্ন ছিল যে নির্বাচিত সরকার যিনি আসবে সেই সরকারই ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করবে, অর্থাৎ যে মাসুদ করিমের নেতৃত্বে এই খুন হয়েছিল, যে ছাত্রলীগের নেতার নেতৃত্বে এই খুনটি হয়েছিল, তার বিচার নির্বাচিত সরকার করবে, এমনটি প্রত্যাশা প্রায় প্রত্যেকটি জনগণের। তো সেই জায়গা থেকে আজকে আবারও আন্দোলনে নেমেছে, নির্বাচন খুব কাছাকাছি সময়ে। তো এই জায়গা থেকে আসলে এটি কতটুকু যৌক্তিক হয়েছে সেটি নিয়ে আমার মনে প্রশ্ন আছে। সেক্ষেত্রে হয়তো তাদের ভিতরে যে ক্ষোভটি রয়েছে সেটি হয়তো তারা আজকে জানান দিয়েছে, এটিও হতে পারে। মাসুদ, নির্বাচনে আর মাত্র দিন 5 বাকি রয়েছে, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থা কেমন দেখছেন, বা রাস্তাঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? একটি বিষয় আপনাকে বলে রাখি যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হতে শুরু করেছে, যার ফলে ঢাকা শহরের রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করেছে। তারা নিজ নিজ এলাকায় যাচ্ছেন, যেহেতু দীর্ঘ একটি ছুটি। পাশাপাশি আগামী মঙ্গলবার থেকে বুধবার সকাল থেকে সরকারি ছুটি শুরু হয়ে যাবে। এদিকে ঘিরে ইতিমধ্যেই আমরা দেখছি যে ঢাকা শহর ফাঁকা হতে শুরু করেছে। কিন্তু অপরাধের যে বিষয়টা আছে, কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে কোন একটি জেলা থেকে একজন নারী তার কাছ থেকে অনেকগুলো গোলা বারুদ উদ্ধার করছে সেনাবাহিনী। সেই জায়গাগুলো আসলে উদ্বেগে তৈরি করছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ আমরা দেখছি যে মিয়ানমারে যে সীমান্ত আছে, ভারত সীমান্ত আছে, সেই সীমান্তগুলো দিয়ে অস্ত্র আসছে, এটিও কিন্তু মানুষের মনে উদ্বেগ তৈরি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা বদ্ধপরিকর যে কোনো মূল্যেই তারা এবার সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চায়। এটিকে ঘিরে আমরা দেখেছি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, গাজীপুরে ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর টহল টিম বাড়ানো হয়েছে। ঢাকাতে সেনাবাহিনী যেই অন্যান্য রেজিমেন্টগুলো আছে সেখান থেকে ঢাকাতে সেনাবাহিনীরা আসছে। পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো আছে যেখানে আসলে তারা থাকবেন সেই জায়গাগুলোতে তারা পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ আগামী কয়েকদিন পরে 3-4 দিন আগে থেকে হয়তো বা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটি নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ, আনসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা যতগুলো বাহিনী আছে প্রত্যেকে আসলে মাঠে নেমে যাবেন।
এই জায়গা থেকে আইন শৃঙ্খলার পক্ষ থেকে যেটি ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে তারা যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করবেন, এই বিষয়গুলো তারা আসলে উল্লেখ করেছেন এবং সেটিকে আমরা লক্ষ্য করতে পারছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা তৎপর রয়েছে এখনো, আরো দিন যত ঘনিয়ে আসবে তত উপস্থিতি তাদের বাড়বে সড়কে এবং একই সঙ্গে নির্বাচনী এলাকাগুলোতে। নির্বাচনের বিভিন্ন এলাকায় আপনি গিয়েছেন, প্রার্থীদের সঙ্গে আপনি প্রচারণায় যুক্ত হয়েছেন। প্রার্থীদের মনে কি কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা, কি দেখছেন তাদের উৎফুল্ল বা সেখানকার এলাকার পরিস্থিতি, ভোটাররা বা কি বলছে? এই প্রার্থীদের মধ্যে যদি বলি যে মেঘনা আলম, যিনি ঢাকা ৮-এর প্রার্থী, তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা বন্ধ করেছেন এবং গতকাল থেকে তিনি আবারও প্রচারণা নেমেছেন। আজকে একটি ঘটনা ঘটেছে বগুড়া ২ আসনে, যেখানে জাতীয় পার্টির যিনি লাঙ্গল প্রতীকের প্রার্থী, তিনি নির্বাচন থেকেই সরে এসেছেন। তিনি বলেছেন যে এই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেক বেশি রিস্কি, নিজের জীবন ঝুঁকি আছে, সেই বিষয়গুলো উল্লেখ করে তিনি নির্বাচন থেকে সরে এসেছেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা যে কোনো ভাবে হোক স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে তাদের যে কার্যক্রমগুলো সেটি চালিয়ে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের আগে প্রার্থীদের যে সংকট বা প্রার্থীরা যেটি ভয় পাচ্ছেন যে নিরাপত্তার বিষয়টি, সেটি জীবনের ঝুঁকি রয়েছে এরকম কি বলছেন নাকি তারা? আজকে বগুড়া ২ আসনে তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন যে তার জীবনের ঝুঁকি, নিরাপত্তাহীনতায় ভুগছে একদমই। তো অন্যান্য আসনগুলো আসলে এখন পর্যন্ত তেমন ভাবে নিরাপত্তা ঝুঁকির কারণে কেউ সরে এসেছেন এমন তথ্য নেই। কিন্তু আমরা যেটা দেখছি যে এই যে নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে সকল ধরনের কার্যক্রম, সকল ধরনের ব্যবস্থাপনা, সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করে রেখেছে। একদমই তাই। মাসুদ, আমরা নিশ্চয়ই আবার আপনার সঙ্গে যুক্ত হবো যদি আবার কোনো নতুন বা গুরুত্বপূর্ণ তথ্য পাই। সেক্ষেত্রে অবশ্যই ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারাও ভালো থাকবেন। যেহেতু নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে এবং আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি, ইতিমধ্যেই কিন্তু জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো তারা তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। আজকে কিন্তু বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। সবকিছু মিলিয়ে একটা নির্বাচনী উৎসব আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এখন নির্বাচনটা আসলে কতখানি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় সেটা দেখবার জন্য আসলে আমাদের 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন এবং একই সঙ্গে সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই বাংলা নিউজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।